আব্দুল হামিদই হচ্ছেন বাংলাদেশের 20তম রাষ্ট্রপতি। অস্থায়ী রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিল আওয়ামী লীগ। মওদুদ বুলু অ্যানির জামিন, মির্জা ফখরুল সহ 7 নেতার জামিন নাকচ। প্রতিবাদে মঙ্গল ও বুধবার সারা দেশে হরতাল। ফটিকছড়ির ঘটনায় উস্কানিদাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে সরকার। যারা হামলাকে শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন তাদের পরিণাম হবে ভয়াবহ, হুঁশিয়ারি মেননের। এবং 10 বছরের নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। দুর্বিষহ জনজীবন, বাড়তি আয়ের লোভে অনেকে জড়াচ্ছেন অনৈতিক কাজে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নবিলা হাসান এবং আমি ফারজানা তানি। ইফাদ প্রিমিয়াম ড্রিঙ্কিং ওয়াটার, শুরু হোক বিশুদ্ধতায়। এছাড়াও সংবাদে থাকছে রাজনীতিবিদদের গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন টক অব দ্য উইক। পুরো সংবাদ। অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেটই হচ্ছেন বাংলাদেশের 20তম রাষ্ট্রপতি। ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় মনোনয়নের পর রাষ্ট্রপতি হওয়াটা এখন কেবল সময়ের ব্যাপার। সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সহ 3 নেতা জামিন পেয়েছেন। নেতাদের মুক্তি মামলা তুলে নেওয়া ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মঙ্গল ও বুধবার টানা 36 ঘন্টার হরতাল ডেকেছে 18 দলীয় জোট। হেদায়েত হোসেনকে নিয়ে ইকবাল ফরহাদের রিপোর্ট। গাড়ি পোড়ানো ও ককটেল বিস্ফোরণের 7 মামলায় রোববার সকালে বিএনপির 10 নেতার জামিন শুনানি হয় মহানগর দায়রা জজ আদালতে। আদালত মওদুদ আহমদ, বরকতুল্লাহ বুলু ও শহীদুদ্দিন চৌধুরী অ্যানির জামিন মঞ্জুর করেন। অন্যদিকে নামঞ্জুর হয় মির্জা ফখরুল, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান ও মোয়াজ্জেম হোসেন আলালের জামিন। আমরা আদালতের কাছে ন্যায় বিচার পাই নাই। এরপর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আরে গনির সভাপতিত্বে 18 দলীয় জোটের মহাসচিবরা বৈঠকে বসেন। বৈঠক শেষে হরতালের কথা জানান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আগামী 23 এপ্রিল মঙ্গলবার সকাল 6টা থেকে 24 এপ্রিল বুধবার সন্ধ্যা 6টা পর্যন্ত একটানা 36 ঘন্টা দেশব্যাপী হরতাল আহ্বান করা হয়েছে। আমরা 18 দলের পক্ষ থেকে দেশের সকল জাতীয়তাবাদী, দেশপ্রেমিক, গণতান্ত্রিক এবং ধর্মীয় মূল্যবোধের অধিকারী সকল জনগণকে আমাদের আহত এই 36 ঘন্টা শান্তিপূর্ণ হরতাল পালনের জন্য দেশের সকল জনগণকে 18 দলের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি। 3 নেতার জামিন হলেও তাদের মুক্তি নিয়ে সংশয় জানান তিনি। সকল নেতারা, আমাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিব থেকে শুরু করে সকল শীর্ষ নেতা এখনো কারাগারে বন্দী। আমাদের হয়তো 3 জনের যে মুক্তির খবর, আমরা জামিনের খবর পেয়েছি। এরপরেও সরকার এ ব্যাপারে কি করে আপনারা জানেন যে জামিনের পরেও আবার নানা রকমের ষড়যন্ত্র করা হয়। আমরা এখনো তাদেরকে আমরা মুক্ত বলে মনে করি না। আমাদের হাজার হাজার নেতা কর্মী সারা বাংলাদেশে কারাগারের অভ্যন্তরে। এই 3 জনের জামিনের জন্যে আমাদের কর্মসূচি বা আমাদের যে দাবি, এই দাবির কোনো অংশই পূরণ হয় নাই বা এর জন্য কোনো রকমের প্রতিক্রিয়া হবে না। আমাদের দাবিতে আমরা অনড় রয়েছি, অটল রয়েছি। মোশাররফ জানান, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে প্রতিক্রিয়া জানাবে বিরোধী জোট। দাবি আদায়ে আন্দোলন আরো জোরদার করার কথাও জানান তিনি। ইকবাল ফরহাদ, আরটিভি, ঢাকা। চট্টগ্রামে ফটিকছড়ির ঘটনায় উস্কানিমূলক বক্তব্য দেয়া বিএনপি নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এই ঘটনায় বিএনপি চেয়ারপারসনের দুঃখ প্রকাশ করা উচিত বলেও মনে করেন তিনি। দুপুরে সচিবালয়ে ফটিকছড়ির ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। ফারুক খানের রিপোর্ট। গেল 11 এপ্রিল চট্টগ্রামে ফটিকছড়ির ভুজপুর এলাকায় আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিলে দুর্বৃত্ত হামলায় নিহত হয় 3 জন। এ ঘটনায় আহত হয় প্রায় 150 ব্যক্তি।
হামলাকারীরা মিছিলের বহরে থাকা শতাধিক মোটরসাইকেল ও গাড়ি পুড়িয়ে দেয়। এই হামলাকে চোরাগোপ্তা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এতে গোয়েন্দা সংস্থার কোনো ব্যর্থতা নেই। পুরো হামলাটাই অতর্কিত এবং চোরাগোপ্তা হামলা। চোরাগোপ্তা হামলা ঠেকানোর চেষ্টা করে এবং শান্তিপূর্ণ মিছিল হচ্ছে। আপনারা দেখেছেন হরতালের পক্ষে বিপক্ষে মিছিল হয় এবং আমরা সতর্কতার সঙ্গে দুই মিছিল এক মুখোমুখি যাতে না হয় সেদিকে নজর রাখে প্রশাসন। আর যখন চোরাগোপ্তা হামলা হয় সেটা কোনো গোয়েন্দা সংস্থা জানতে পারে বা নাও জানতে পারে। ঘটনা সম্পর্কে কিছু বিএনপি নেতার বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। গত দুদিন ধরে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা প্রকাশ্যে তারা এই পৈশাচিক হত্যাকাণ্ডকে সমর্থন করছে। শুধু সমর্থনই করছে না, তারা এই পৈশাচিক হত্যাকাণ্ডের অনুরূপ হত্যাকাণ্ড ঘটানোর উস্কানি দিচ্ছেন। এটা গণতান্ত্রিক রাজনীতির জন্য নজিরবিহীন এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিষয় যে এইভাবে প্রকাশ্যে মানে মানুষকে হত্যা করার উস্কানি দান গণতন্ত্রের ভিতরে নেই। ফটিকছড়ির ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নীরবতাকে জাতি সহজভাবে মেনে নেয়নি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আধুনিক যুগে এরকম বর্বরোচিত ঘটনা ঘটতে পারে। ফারুক খান, RTV, ঢাকা। ফটিকছড়ির সন্ত্রাসী হামলাকে যারা নিজেদের শক্তি প্রদর্শন হিসেবে দেখছেন তাদের পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি করেছেন ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন। অন্যদিকে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া অভিযোগ করেছেন, বিএনপি জামাত নিজেরা সরকার পতন ঘটাতে পারবে না জেনেও হেফাজতকে সৃষ্টি করেছে। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মাধ্যমে যারা গণতন্ত্রকে বিভক্ত করেছে তাদের চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। রাজধানীর মহানগর নাট্যমঞ্চের সাম্যবাদী দলের কেন্দ্রীয় সমাবেশে এসব কথা বলেন তারা। সংগ্রাম করেছিলেন, যখন পারেন নাই তখন জামাত ইসলামের সোহার হয়েছিলেন, যখন জামাত ইসলাম পারছে না তখন জামাত আর বিএনপি মিলিতভাবে হেফাজত ইসলাম সৃষ্টি করেছে। আমি বহু আগে বলেছি যে হেফাজত ইসলাম নয়, হেফাজত ইসলাম হচ্ছে হেফাজত জামাত ইসলাম। হেফাজত ইসলামের এই দাবির একটি অংশ যদি মেনে নেওয়া হয় তাহলে দেশ পিছিয়ে পড়বে। নিজামের মতন, গোলাম আজমের মতন, বেগম জিয়া, আপনাকেও একই পরিণতি বরণ করতে হবে এই বাংলাদেশ। আদালত অবমাননার অভিযোগে জামায়াতের ৩ নেতাকে অভিযুক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২, যার শুনানি হবে আসছে ৯ মে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২ এই আদেশ দেন। এছাড়া ট্রাইব্যুনাল ১-এ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিপক্ষে সাক্ষ্য দেন রাষ্ট্রপক্ষের ২৭ নম্বর সাক্ষী AKM শফিউল্লাহ। শামীমা আক্তারের রিপোর্ট। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর শাখার নায়েবে আমির হামিদুর রহমান আজাদ MP ও মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন গেল ৪ ফেব্রুয়ারি গৃহযুদ্ধের হুমকি সহ ট্রাইব্যুনাল অবমাননাকর বক্তব্য দেন। ট্রাইব্যুনালে প্রশ্নবদ্ধ বিচারের অধীনে রায় দিয়ে আমাদের নেতাদেরকে যদি অবিচার করেন, দেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচাতে হলে অনুরোধ করব এই বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে আর কোন রায় দেওয়ার কোন সুযোগ নেই। এরপর ৭ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল ২ স্বপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু তারা ট্রাইব্যুনালে হাজির না হলে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। ১০ মার্চ সেলিম উদ্দিনকে গ্রেফতার করে র্যাব। যে ৩ জনের বিরুদ্ধে মাননীয় কন্টেম্প করার জন্য আদেশ প্রদান করেছিলেন, কেন তাদের সেই জবাবে মাননীয় ট্রাইব্যুনাল হতে পারেননি বলে ৯ তারিখে মধ্যে আবারও তাদেরকে জবাব দাখিল বলেছেন এবং ৯ তারিখেই অভিযুক্ত করে প্রসিডিং শুরু হয়েছে। এছাড়া ট্রাইব্যুনাল ১-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সেই সময়ের চিকিৎসক AKM শফিউল্লাহ। সালাউদ্দিন কাদের চৌধুরী টোটাল ১৯৭১ সালের অভিযোগের ধার্য করা নির্ধারণ করা হয়েছে, প্রসিকিউশন থেকে বলা হয়েছে, সেই সময় ছিলেন এবং তিনি মুক্তিযুদ্ধে সময় আহত হয়েছিলেন, মুক্তিযোদ্ধাদের দ্বারা আক্রান্ত হয়েছেন। সেই বিষয়টা আজকে প্রমাণিত হয়েছে বলে। আর ট্রাইব্যুনাল ২-এ জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মামলায় তদন্তকারী কর্মকর্তাকে জেরা করেন তার আইনজীবী। শামীমা আক্তার, RTV, ঢাকা।
গেল 10 বছরে বেশিরভাগ নিত্যপণ্যের দাম বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি। এতে দুর্বিষহ হয়ে উঠেছে নিম্ন আয়ের মানুষের জীবন। একদিকে কষ্টের সঞ্চয় যেমন শেষ হচ্ছে, অন্যদিকে বাড়তি আয়ের জন্য অনেকে জড়িয়ে পড়ছেন অনৈতিক কাজে। নিত্যপণ্যের দাম নিয়ে ফখরুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন শফিকুল আলম ও নজরুল ইসলাম। যে জিনিসটার দাম 40 টাকা, কালকে পাবেন 60 টাকায়, 60 টাকা 80 টাকা, তো হওয়ার তো কথা না। উইদাউট এনি প্রায়র নোটিস তেলের দাম বেড়ে গেছে, কালকে থেকে 20 টাকা বাড়তে, কালকে থেকে 5 টাকা বাড়তে। অফকোর্স এটা তো অসামঞ্জস্য একটা জিনিস। এই ব্যক্তির মতো নিত্যপণ্যের লাগামহীন দামে পিষ্ট নিম্ন থেকে মধ্যবিত্ত সবাই, যা দিন দিন অসহনীয় হয়ে উঠছে। পরিসংখ্যান বলছে 10 বছরে বেশিরভাগ নিত্যপণ্যের দাম বেড়েছে দ্বিগুণ, এর বাইরে কোনোটি বেড়েছে কয়েক গুণ। 2003 সালে মোটা ও চিকন সহ বিভিন্ন মানের প্রতি কেজি চালের গড় দাম ছিল 18 থেকে 27 টাকা। 2013 সালে এসে যা হয়েছে গড়ে 38 টাকা। দাম বাড়ার হার গড়ে 68 ভাগ। ডাল 2003 সালে কেজি প্রতি ছিল 45 টাকা, 2013 সালে হয়েছে 130 টাকা। দাম বেড়েছে 189 ভাগ। 10 বছর আগে যে সয়াবিন তেলের দাম ছিল 52 টাকা, এখন তা বিক্রি হচ্ছে 136 টাকায়। দাম বেড়েছে 161 ভাগ। আর 10 বছর আগে 30 টাকা কেজির চিনি, এখনকার দাম 50 টাকা। দাম বেড়েছে 67 ভাগ। তাই আয় ব্যয়ের হিসাব মেলাতে না পেরে খাদ্য তালিকা ছোট করেও হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। খাওয়ার হ্যাবিট চেঞ্জ করেছি কিছুটা। আমরা যারা বাজারে আসছি প্রতিদিনই দেখছি যে এটার দাম এত, মনটা খুব অস্থির হয়ে যায়, খারাপ হয়ে যায় যে এইভাবে কতদিন চলবে। 10 দিনের খাবারটা দেখা যাচ্ছে আমরা ভালো মতো খাবো, সেটা চিন্তা করে খেতে হবে আমাদেরকে। সরকার তো এটা প্রতি সপ্তাহে এটা চেক করা উচিত, তারা চেক করতেছে না। একদিন করলে একদিন নাই, কোনো খবর নাই। আয়ের সঙ্গে বাজার দরের ভারসাম্য ফিরিয়ে আনতে তাই তাগিদ দিল ভোক্তা সংগঠনগুলো। দ্রব্যমূল্য একবার বেড়ে গেলে ঠিক আর সেটা নিচে নামতে চায় না। ঘুষ দুর্নীতি বাড়ার পেছনে এটা কিন্তু একটা অন্যতম কারণ। সে বাড়তি আয়ের দিকে ঝুঁকে পড়ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এখানে একটা ভূমিকা আছে। ওপেন মার্কেট ইকোনমিতে ইন্টারভেন করার অনেক সুযোগ রয়েছে, সেই সুযোগ তারা কাজে লাগাতে পারেন। আর নিত্যপণ্যের পাগলা ঘোড়ার রাশ টানতে ব্যবসায়ীদের অতি মুনাফার মানসিকতা দূর করে আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে ব্যবধান কমানোর কথা বললেন এই অর্থনীতিবিদ। জিনিসপত্রের দাম যেটা বাড়ছে সেটা অর্থনৈতিকভাবে যুক্তিযুক্ত না, উৎপাদন ব্যয় সাথে সঙ্গতিপূর্ণ হয় না। শতকরা 80 থেকে 90 ভাগ মানুষ তারা এই দ্রব্যমূল্য বৃদ্ধির বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের এই চাপের মধ্যে পড়ে। তেল, গ্যাস, বিদ্যুতের দাম কোনো রকম বিবেচনা না করে, হিসাব নিকাশ না করে চট করে যদি সরকার যদি না বাড়ায়, তাহলে তো দ্রব্যমূল্য বাড়ার কোনো কারণ নেই। এ নিয়ে কথা বলতে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি কথা বলতে চাননি। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে মার্কেট ইন্টেলিজেন্স আইন সহ সরকারের তদারকি জোরদারের দাবি জানালেন সাধারণ মানুষ। ফখরুল ইসলাম, RTV, ঢাকা। এবারে দেখুন রাজনীতিবিদদের গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন টক অব দ্য উইক, জানাচ্ছেন মারুফ রেজা। দেশের রাজনৈতিক সংকট সমাধানে প্রধান দুই রাজনৈতিক দলকে আলোচনায় বসার কথা বলছেন সবাই। তবে আলোচনায় বসার আগেই নিজ নিজ পছন্দের নির্বাচন পদ্ধতি নিয়ে এখনো অনড় প্রধান দুই দল। প্রশ্ন উঠছে আলোচনার পরিবেশ নিয়ে। আর এই আলোচনার পরিবেশ নিয়ে গেল সপ্তাহে ছিল পাল্টাপাল্টি মন্তব্য। রাজনৈতিক সমস্যা সমাধানে আলোচনায় আগ্রহী সরকার, তবে তার জন্য চাই উপযুক্ত পরিবেশ। কিভাবে হতে পারে সেই পরিবেশ, তার একটি ফর্মুলা দিলেন আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলাম। হরতাল করার কোনো প্রয়োজন নাই, এখানে আলোচনার পরিবেশ সৃষ্টি করুন। প্রধান বিরোধী দলকে আহ্বান জানাবো আমাদের সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার। একই দিনে দলের আরেক নেতা মাহবুবুল আলম হানিফের কণ্ঠে ছিল ভিন্ন সুর। পৃথিবীতে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচন কমিশনের অধীনেই এবং নির্বাচিত সরকার অধীনে নির্বাচন হয়, আমরাও সেটাই করতে এখানে বদ্ধপরিকর। একদিকে মামলা দিয়ে নেতাদের কারাগারে রাখা, অন্যদিকে সংলাপের আহ্বান। পুরো বিষয়টা যেন জনগণকে বিভ্রান্ত করতে সরকারের চাল, অভিযোগ বিএনপি নেতাদের। কারাগার ভর্তি হয়ে গেছে বিরোধী দলের নেতা কর্মীরা, আর তাদেরকে আমরা কারাগারে রেখে আমরা আপনাদের সাথে আলোচনায় যাব, এটা কখনো হতে পারে না। এদিকে সম্প্রতি বিভিন্ন কর্মসূচির প্রেক্ষিতে বিএনপিকে সন্ত্রাসীদের দল হিসেবে আখ্যা দেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তারা তাদের রাজনৈতিক চরিত্র হারিয়েছে, এরা ক্রমান্বয়ে তাদের রাজনৈতিক চরিত্র হারিয়ে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। পরদিনই এমন অভিযোগের পাল্টা জবাব দেন বিএনপি নেতারা। বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি প্রমাণিত হওয়ায় কানাডার পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি লাভলিনকে 10 বছরের জন্য নিষিদ্ধ করে বিশ্বব্যাংক। এই ঘটনায় সরকারের সমালোচনার ঝড় তোলেন বিএনপি নেতারা। ভবিষ্যতে আমরা জানতে পারবো কোন রাজপুত্র কত টাকা নিয়েছে। দেশের সার্বিক উন্নয়নের কথা না ভেবে রাজনীতিবিদদের এমন পাল্টাপাল্টি বক্তব্য সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ কতটুকু এগোবে সেটাই ভাববার বিষয়।
সকলেই মনে করি সারা জীবন